550 কোটি টাকার যদি ওনার বিরুদ্ধে কমপ্লেন থাকে, তাই 100-200 কোটি টাকা তো চাওয়া হবেই। 100-200 কোটি টাকা তো দেওয়া হবেই। ওনাকে অ্যারেস্ট করা হচ্ছে ডেফিনেটলি ওনার against যে ইনক্রিমিনেটিং এভিডেন্স। আমাদের দল বা নেত্রীকে জড়িয়ে বিভ্রান্তিমূলক কুৎসা চালাচ্ছে। নমস্কার, আমি ঋতুব্রত ভট্টাচার্য। শুরু করছি টাফ টক এক্সপ্লেইনার। দেখুন, আমি আপনাদের আরও একবার স্মরণ করিয়ে দিতে চাই, আমি আগেও এই কথা বলেছি যে আমাদের পশ্চিমবাংলায় একটা বিরাট পরিবর্তন এসছে, অবশ্যই, এবং সেই পরিবর্তনটা রাজনৈতিক পরিবর্তন। এতদিন ধরে, প্রায় 1 দশকের বেশি সময় ধরে, 1.5 দশক তৃণমূল ছিল, কিন্তু 1 দশকের বেশি সময় ধরে, আমি পুরোপুরি সময়টার মধ্যে যাচ্ছি না, তার কারণ বাম জমানাতেও প্রথম 10 বছর দারুণ কাজ হয়েছিল বলে অনেকে মনে করে, কিন্তু পরবর্তীকালে শেষ 1 দশক ধরে দুর্নীতি অকল্পনীয় জায়গায় পৌঁছেছিল। আমি কেন প্রথমেই বললাম যে বিরাট পরিবর্তন হয়েছে রাজনৈতিক, একবারও ভাববেন না সামাজিক পরিবর্তন হয়েছে। এই যে ধরুন, আমরা দেখতে পাচ্ছি টুলু মণ্ডলের বাড়ি থেকে কেজি কেজি সোনা এত টাকা বেরোচ্ছে। আমি নির্দিষ্ট করে অঙ্কটা বলছি না, তার কারণটা কি, কেন বলছি না সেটা আমি একটু বাদে আপনাদের বিশ্লেষণ করে জানাবো। তারা ইতিমধ্যেই কিন্তু অনেকে চমকে দিয়েছে, আবার অনেকে বলছেন এসব তো প্রত্যাশিত। দেখুন, বিধাননগরের একজন ডাকসাইটে তৃণমূল নেতা, তিনি আপাতত পুলিশের গারদে রয়েছেন। তার বান্ধবী নদিয়ায়, যদিও তার অত্যন্ত আপত্তি তাকে বান্ধবী বলা, অথবা প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবী, তাকেও আমরা জানি, তার কথাও আমরা জানি। এই কারণে সেখানে বাঙালি প্রথম দেখল কোটি কোটি টাকা মেশিন দিয়ে গুনে কেন্দ্রীয় এজেন্সি ট্রাকে তুলছে। আমরা নিজেরা চোখে দেখে অনেক অবাক হয়ে গিয়েছিলাম। আসলে এই কোটি কোটি টাকা, সেটা কখনো ঠিকানা হতে পারে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, নদিয়া, বীরভূম, রাজ্যের যে কোনো জায়গায় হতে পারে। এত কোটি কোটি টাকা কোথা থেকে আসছে? এত তাল তাল সোনা কোথা থেকে আসছে? এই টাকার উৎপত্তি কোথায়? রাজনৈতিক পরিবর্তনে কি তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে? আজকে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের প্রথমেই বলে রাখি, এই টাকার উৎস কোথা থেকে আসছে। দেখুন, ব্রিটিশরা যখন ভারতে এসেছিলেন তখন তারা বুঝেছিল, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝেছিল, এই দেশটাকে লুটতে হবে। কি লুটে গেছে? মূলত প্রাকৃতিক সম্পদ। হ্যাঁ, মানছি, কোহিনূর থেকে হিরে জহরত এসব তারা লুটেছেন, কিন্তু আসল উদ্দেশ্য ছিল এ দেশের প্রাকৃতিক সম্পদ। আর এই যে বিরাট বাজার রয়েছে, এই বাজারটা লোটার জন্য এখনো বিদেশি শক্তির চোখ চকচক করছে। আমাদের দেশে যারা রয়েছে তারাও প্রাকৃতিক সম্পদ লুট করছে, প্রতিনিয়ত লুট করছে। সেটা কয়লা হতে পারে, বালি হতে পারে, সেটা স্টোন চিপস হতে পারে, সেটা কখনো কখনো গরুও হতে পারে, যে এই রাজ্য থেকে, গোটা দেশ থেকে গরু, মানে যত পরিমাণের গরু পাওয়া গেল সেই গরু সীমান্তের ওপারে চালান করে দেওয়া। এসব ক্ষেত্রে মূলধন দরকার হয় না? দরকার হয়, কিন্তু যেহেতু প্রকৃতি, ধরুন কয়লা যে উত্তোলিত হচ্ছে তার মালিককে রাষ্ট্রকে ঠকিয়ে কেউ যদি মনে করে যে সেই জিনিস সে বিক্রি করে দেবে, তাহলে তো সে গুপ্তধন পাওয়ার মতো কোটি কোটি টাকার জিনিসপত্র সে পেয়ে গেল হাতে, তার প্রাচুর্য আর রাখে কে? কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে সমান্তরাল অর্থনীতি বা এই যে কালো একটা অন্ধকার দিক রয়েছে সমাজের, এটা কোনো একজন ব্যক্তি করতে পারে না। হ্যাঁ, এটা ঠিক কথা। উদ্ধার হচ্ছে কারোর বাড়ি থেকে, তিনি এক ব্যক্তি, কিন্তু তিনি একা নন। এখানে কিন্তু একটা সিস্টেম কাজ করে। বলা বাহুল্য, কয়লার ক্ষেত্রে বিশেষ করে সেই সিস্টেমটা শুধুমাত্র কোল মাফিয়া বা কয়লা মাফিয়ারা চালাতে পারে না। সেই সিস্টেমের মধ্যে সবাই থাকে, পুলিশ অফিসার, আধিকারিক, মন্ত্রী, রাজনৈতিক নেতা, বিরোধী নেতা, এমনকি কোনো কোনো ক্ষেত্রে সাংবাদিকদের বিরুদ্ধেও অভিযোগ ওঠে। আসলে এটা গোটা বিষয়টা একটা সিস্টেম।
অর্থাৎ এই যে মাফিয়ারা, তারা একা হয়তো কাঠগোড়ায় দাঁড়াচ্ছে, কিন্তু একটা সিস্টেম রয়েছে তাদের পেছনে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে উদ্ধার হচ্ছে কেন? রাজনৈতিক পরিবর্তনের জন্য উদ্ধার? অবশ্যই তাই। এ ওকে বিপাকে ফেলবে, সে তাকে বিপাকে ফেলবে। কিন্তু এতদিন ধরে পুলিশ কি করছিল? এতদিন ধরে তদন্ত হয়নি কেন? এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে। আমি আপনাদের একটা ঘটনা মনে করিয়ে দিই, আপনাদের সবার মনে আছে, তার কারণ বেশি দিন যায়নি। শক্তিগড়ে একটা শুট আউট হলো, একেবারে হিন্দি ফিল্মের কায়দায় শুট আউট। ক্লোজ সার্কিট ক্যামেরা যাদের ছবি ধরা পড়লো, তাদের মধ্যে এমন একজন যে কেন্দ্রীয় এজেন্সির ওয়ান্টেড ছিল। ভেবে দেখুন, সে একেবারে জেমস বন্ড, বীরভূমের সেই মাফিয়া, সে জেমস বন্ড। তাকে কেন্দ্রীয় এজেন্সি খুঁজে বেরোচ্ছে, আর সে শুট আউট করছে কোথায়? একেবারে জাতীয় সড়কের ওপর। অর্থাৎ এই সিস্টেমের মধ্যে কোথাও না কোথাও এমন গলদ রয়েছে, যেই গলদটা এই মাফিয়ারা সহজেই ব্যবহার করতে পারছে। আমি এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে ঘোষ অ্যান্ড কোম্পানি কি বলছে শুনে নিন। এক ঘোষ হচ্ছেন দিলীপ ঘোষ, ভারতীয় জনতা পার্টির দণ্ডপ্রতাপ নেতা, এবং এখন তিনি মন্ত্রীও বটে। এবং আরেকজন ভারতীয় জনতা পার্টি দিলীপ ঘোষের ঠিক উল্টো কথা বলার চেষ্টা করছেন, তিনি একদা সাংবাদিক, এখন বিধায়ক, কেদো তৃণমূল অর্থাৎ কালীঘাটের তৃণমূলের তিনি মুখপাত্র। একবার শুনে নেব তারা কি বলছেন। কৃষ্ণমন্ডলের চেলা তো এরকমই হবে না। 550 কোটি টাকার যদি ওনার বিরুদ্ধে কমপ্লেন থাকে, তাই 100-200 কোটি টাকা তো চেলা হবেই। কীভাবে লুট হচ্ছে, কেন বীরভূম গরিব, কেন মুর্শিদাবাদ গরিব, সারা দেশের দৃষ্টিতে আজকে এগুলো গরিব জেলা। কেন গরিব বোঝা যাচ্ছে, ওখানকার সম্পদকে লুট করছে কিছু লোক, সাধারণ জনতা গরিব আছে। শুরু হয়ে গেছে খোঁজ খবর, বিচার, সময় আরও কিছু বেরোবে এবং তার যোগ্য শাস্তিও সবাই পাবে। কারুর বাড়ি থেকে যেই বিপুল অবৈধ টাকা, সোনা এসব পাওয়া গেছে, এখানে কোনো কোনো মহল খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে, উৎসাহমূলকভাবে সেখানে আমাদের দল বা নেত্রীকে জড়িয়ে বিভ্রান্তিমূলক কুৎসা চালাচ্ছে। আমরা তীব্র বিরোধিতা করছি। গোটা জিনিসটার সঙ্গে নেত্রী এবং দল এগুলোর কোনো সম্পর্ক নেই, এবং নেতৃত্ব দূর দূরান্তে গোটা বিষয়টার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমাদের উল্টে প্রশ্ন, এই যে এখন হঠাৎ দেখাচ্ছেন যে এর বাড়ি থেকে, ওর বাড়ি থেকে এত টাকা, এত সোনা পাওয়া যাচ্ছে, তো 3 মাস ধরে তো আপনাদের সরকার আছে। আর তার থেকেও বড় কথা, ভোটের আগের প্রায় 6 মাস তো আপনারাই চালিয়েছেন। পুলিশের বদলি, একের পর এক বাড়িতে তল্লাশি, বেছে বেছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বাড়িতে তল্লাশি। তাহলে এখনকার 3 মাস আর তার আগের যে 6 মাস, এই প্রায় 9 মাস বা তার কম বেশি সময়, এটা তো আপনারাই পুলিশ চালিয়েছেন, পুলিশের বদলি করেছেন, কে কোন দায়িত্বে থাকবে করেছেন, গোটাটা তো আপনারা চালিয়েছেন। তো তাহলে তখন ধরেননি কেন? মহাভারতের কথা আমরা সবাই জানি, পিটার ব্রুকের মহাভারত। সেই মহাভারতের চিত্রনাট্যটি লিখেছিলেন জন-ক্লদ কারিয়ার, একেবারে অস্কার উইনার অর্থাৎ অস্কার বিজয়ী চিত্রনাট্যকার। তিনি আমার শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন। তিনি বলতেন যে ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীর যে কোনো ঘটনায় মহাভারতে বর্ণিত যা চরিত্র আছে, সেই চরিত্রগুলোকে খুঁজে পাওয়া যায়, এবং এই খুঁজে পাওয়াটাই স্বাভাবিক। এমন যদি কোনো কাহিনী হয়, সেই কাহিনীতে মহাভারতের কোনো চরিত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে সেটাই হবে বিরাট বিস্ময়। এই মুহূর্তে যা চলছে, শাসক দলে, বিরোধী দলের আবার অনেক ভাগ রয়েছে, কেদো তৃণমূল, এদো তৃণমূল, আর অনেক ভাগ রয়েছে। এসব ক্ষেত্রে একজনের নাম বলা হচ্ছে নাকি শকুনি। তিনি শুধু মজা নিচ্ছেন, আর যত পারছেন দুর্যোধন দুঃশাসনকে বলছে, বাবু পাশা খেলো, পঞ্চ পাণ্ডবের সঙ্গে পাশা খেলে যাও। এই হেন শকুনি নাকি অনেকে মনে করে যে আড়ালে আবডালে এমন সব কথা বলছেন যার মধ্যে সংকেত রয়েছে। কেন বলছি? না, আমি ব্যক্তিগতভাবে কাউকে শকুনি, কাউকে দুর্যোধন, কাউকে দুঃশাসন বলছি না। অনেকে বলছেন, এসব আলোচনা চলছে।
দেখুন দেখুন কি আশ্চর্য বিষয়, আবার একবার শুনে নিন তার কথাটা। তিনি কিন্তু নেত্রীর কথা বলছেন, দলের কথা বলছেন, তিনি কিন্তু আর অন্য কারোর কথা বলছেন না। আরো একবার শুনে নিন, তাহলে বিষয়টা স্পষ্ট হবে। এটা কি বিজেপিও জানতো? এটা কি কোনো দলের কোনো নেতা উপকৃত হয়েছে এগুলোর থেকে? বিধাননগর যাতায়াত করেছে এইসব ব্যাপার স্যাপার? তা এই তদন্তের দাবি তো আসবে। একতরফা শুধুমাত্র তৃণমূলকে ইঙ্গিত করে যদি প্রচার হয়, তাহলে তো আমরা স্পষ্টভাবে বলছি যে 3 মাস সরকারে আছেন, এত তৃণমূল নেতার বাড়িতে লোক পাঠানো হয়েছে, পাঠালেন না কেন? তার আগে 6 মাস কি করছিলেন? তখন তো আপনারাই সব চালিয়েছেন, রোজ বদলি করেছেন, আপনাদের পছন্দ মতো অফিসার পাঠিয়েছেন, বিজেপি নেতারাই বকলমে গোটাটা চালিয়েছেন। তাহলে এতদিন আপনারা খোঁজ পেলেন না? এবার প্রশ্নটা হচ্ছে, এই যে কোটি কোটি টাকা এই তাল তাল সোনা পাওয়া যাচ্ছে, এর জন্য দেশের প্রাকৃতিক সম্পদ বিক্রি হচ্ছে, অথবা গরু বা গো সম্পদ একেবারে সরাসরি চলে যাচ্ছে সীমানা পেরিয়ে বাংলাদেশে। এসব যারা করছেন তারা এত মুনাফা করছেন কি করে? দেখুন, যে কয়লা বেআইনিভাবে উত্তোলিত হচ্ছে, বা যে বালি, মাটি, স্টোন চিপস যেগুলো উত্তোলিত হচ্ছে, সেগুলো তো রাষ্ট্রের সম্পদ। কোটি 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 বছর ধরে এই বালি তৈরি হয়। 3 কোটি বছর তৈরি হতে লাগে বালির। সেই বালি কত মহামূল্যবান বুঝতে পেরেছেন? এই সিলিকা বা বালি আপনি রাষ্ট্রের সম্পত্তি বা দেশের সম্পত্তি আপনি বিক্রি করে দিচ্ছেন অত্যন্ত কম দামে, এবং এই গোটা টাকাটা আপনার পকেটে চলে আসছে। দেখুন, যে প্রোডাক্ট বা জিনিস বিক্রি হচ্ছে, সেটা বালি হতে পারে, স্টোন চিপস হতে পারে, সেটা মাটি হতে পারে, সেটা অন্যান্য প্রাকৃতিক সম্পদ হতে পারে। এগুলোর জন্য তো আপনাকে কিছু খরচ করতে হচ্ছে না, অথচ আপনি তার মালিক হয়ে যাচ্ছেন। আপনি তার ডিস্ট্রিবিউশন, অর্থাৎ কোথায় কোথায় যাবে, কিভাবে যাবে, কত টাকায় ধার্য হবে, আপনি ঠিক করছেন, যেন আপনি ঈশ্বর। এই অন্ধকার জগতের ঈশ্বর যারা, তারা এইভাবে নিয়ন্ত্রণ করছে। কিন্তু একা তো পারবে না, ওই মাল তো ট্রাকে করে আসবে, সেখানে তো পুলিশ রয়েছে। একটা ছোট্ট কাগজ থাকে, জানেন, সেই কাগজে লেখা থাকে কতগুলো নাম্বার, অথবা কখনো কখনো কতগুলো শব্দ, হতে পারে কোনো দেবতার নাম, কখনো হতে পারে কোনো নম্বর। এই নম্বরগুলো দেখলেই বোঝা যায় যে এরা টাকা দিয়েছে। একদম ওপর থেকে নিচ পর্যন্ত পুলিশ প্রশাসনের এক অংশ এই টাকা পায়, এই টাকা বণ্টিত হয়। তারপর রাজনৈতিক নেতৃত্ব থাকে, এবং তাতে বিরোধী এবং শাসক উভয় গোষ্ঠী থাকে। অর্থাৎ সিপিএমের সময় বা বামেদের সময় বা তৃণমূলের সময় এসব কিন্তু পরিবর্তন হয়নি। এখন অনেকে প্রশ্ন করবেন, আপনার কাছে তথ্য আছে? অবশ্যই তথ্য আছে। এই তথ্য শুধু আমাদের কাছে কেন, কেন্দ্রীয় এজেন্সির কাছেও আছে। তাহলে এগুলো বিচার হয় না কেন? দেখুন, যেখানে হাজার হাজার কোটি টাকা, এই যে আপনারা দেখছেন এই টাকাগুলো উদ্ধার হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে সাংবাদিক হিসেবে মনে করি এর থেকে অনেক বেশি পরিমাণ টাকা রয়েছে, অনেক বেশি পরিমাণ টাকা রয়েছে। সেই টাকা হয়তো খোঁজ পাওয়া যায়নি, বা সেই টাকার খোঁজ পাওয়া গেলে কার কাছে এই মুহূর্তে সে টাকা আছে সেটা হয়তো অনেকে জানেন, বলছেন না। সবসময় মনে রাখবেন যে পরিমাণ টাকা বাজেয়াপ্ত করা হয়, তার থেকে অনেক অনেক বেশি পরিমাণের টাকা কিন্তু এই অন্ধকার সমান্তরাল বাজারে খাটছে। এখন প্রশ্ন হচ্ছে, এবার কি তাহলে বন্ধ হবে? তাহলে কি এবার রাজনৈতিক পরিবর্তনে সব শেষ হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর কিন্তু আপনাকেই দিতে হবে। তার কারণ ইতিমধ্যেই নির্বাচনের পরবর্তী অবস্থায় আপনি আপনার পাড়া, আপনি আপনার কর্মস্থানে, বা আপনি চোখ কান খোলা রাখলে আপনি দেখতে পাচ্ছেন পাল্টিবাজের একটা হিড়িক পড়ে গেছে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে পাড়ার যারা মস্তানি করত, তারা এই মুহূর্তে আস্তে আস্তে করে সেটিং করে আবার ঢুকে যাচ্ছে। না, তারা এবার বলছে আমরা রাজনৈতিক ক্ষমতা বা আমরা ওই পাড়ায় মস্তানি করার ক্ষমতা চাই না, আমরা যে স্থাবর অস্থাবর সম্পত্তি আমরা করেছি সেগুলো রক্ষা হোক।
আর এই রক্ষা করার জন্য কি করতে হচ্ছে? কাঞ্চনে মূল্য মেটাতে হচ্ছে, কামিনীতে হচ্ছে নাকি আমার জানা নেই, যদিও কামিনী কাঞ্চন কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমাদের এখানে রাজনীতিতে। অর্থাৎ আমার কাছে 100 কোটি টাকা আছে, আমি নতুন যিনি বিজয়ী হলেন, যিনি জনগণের হৃদয়ে জিতে এলেন, আমি তাকে বললাম, ভাই তুমি 50 রাখো, আমার 50-এ যেন কিছু না হয়। এখন প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক পরিবর্তনে সামাজিক পরিবর্তন কি সম্ভব? আমাদের দেশে মুর্শিদাবাদ, আমাদের দেশে বীরভূমে রুক্ষ সূক্ষ্ম এমন অনেক জায়গা রয়েছে যেখানে দুবেলা গ্রাসাচ্ছাদনের জন্য মানুষকে অপরিসীম অকল্পনীয় পরিশ্রম করতে হয়। অনেকে বলবেন, গরু থেকে কয়লায় একটা বিরাট সংখ্যক মানুষ তাদের জীবিকা এবং তাদের জীবন চলে। জীবন জীবিকা তো গুন্ডামি করেও চলতে পারে, তাই জন্য কি রাষ্ট্র মেনে নেবে? আর এটাকে চলা বলে? কখনো বিএসএফ এর তাড়া, কখনো বিএসএফ এর গুলি, কখনো পুলিশের তাড়া, এবং সব শেষে গোটা জীবনটা তাদের নষ্ট হয়ে যায়। সেটা কোল মাফিয়ার সাকরেত হোক অথবা গরু মাফিয়ার সাকরেত হোক। আসলে কোটি কোটি টাকা লুটছে অনেকে ঠান্ডা মাথায়, মরে শুধু ওই উলুখাকড়ারা, আর রাজার ধন জমা হচ্ছে অনেকের কাছে। এই রাজনৈতিক পরিবর্তনে কি সত্যি বন্ধ হবে? বন্ধ হবে মুর্শিদাবাদ থেকে শুরু করে, বীরভূম থেকে শুরু করে, বর্ধমান থেকে শুরু করে বিস্তীর্ণ জায়গায় যে মাফিয়া রাজ চলছে, সেই মাফিয়া রাজ বন্ধ হবে কি কয়লা, গরু, মাটি, বালি বেআইনি ব্যবসা? এই বেআইনি ব্যবসা এতটাই বিস্তৃত যে সল্টলেকের নিউ টাউনের সিন্ডিকেটেও চলে সেই ব্যবসা। একেবারে বর্ধমান, বীরভূম, বিভিন্ন জায়গায়, মুর্শিদাবাদ, সব যোগাযোগ রয়েছে। এই যে আপনারা ভিআইপি রোডের আশেপাশে যে এত বার ডান্সার যারা নাচেন, আমি তাদের কোনো রকমভাবে, তাদের সম্পর্কে কোনোভাবে আমার অশ্রদ্ধা নেই, তাদের পেশা, তাদের জীবিকা, কিন্তু সেখানে যে এই যে টাকা উঠছে, এই টাকাটা কিসের টাকা ওরে? মনে হয় মানুষের কষ্টার্জিত টাকা উঠছে। আসলে এই অন্ধকার জগৎ কিছুটা হলেও চালিকা শক্তি হয়ে উঠেছে, চালিকা শক্তি হয়ে উঠেছে এই বঙ্গে। সবকিছু কি বন্ধ হবে? রাজনৈতিক পরিবর্তন থেকে কি সামাজিক পরিবর্তন আসবে? আমার বক্তব্য খুব পরিষ্কার, রাজনৈতিক পরিবর্তনে মুখগুলো বদলেছে, কিন্তু আদৌ কি বদলাবে আমাদের সমাজ? জয় হিন্দ।